আরজি করে হামলার 90 দিন অতিক্রান্ত, এখনো আরজি করে ট্রমা কেয়ারে ভাঙা রয়েছে দরজা। এখনো আরজি করে প্রত্যেকটা জায়গায় তার ছাপ স্পষ্ট, এখনো স্পষ্ট ভাঙচুরের ক্ষত চিহ্ন। 14ই আগস্ট রাতে হামলা আরজি করে, অক্সিজেন বন্ধ করে গণহত্যার চক দুষ্কৃতীদের। ইমার্জেন্সি বিল্ডিং এ অবাধে তাণ্ডব চালায় দুষ্কৃতীরা। ওই রাতে চলে ভাঙচুর আর দাঁড়িয়ে দেখে পুলিশ। 90 দিন পরে আরজি করে কি এই মুহূর্তে পরিস্থিতি, সেখানকার প্রত্যেকটা দরজা জানলায় এখনো পর্যন্ত ক্ষত চিহ্ন। এই নিয়ে কি ছবি তুলে ধরলেন আমাদের প্রতিনিধি ভাস্কর বসু, দেখুন। 14ই আগস্ট কার্যত সন্ত্রাসবাদী কায়দায় হামলা চালানো হয়েছিল আরজিকর মেডিকেল কলেজের জরুরি বিভাগ সহ গোটা কলেজ ক্যাম্পাসে। এবং আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের যে জরুরি বিভাগ, সেই জরুরি বিভাগের এই যে প্রবেশদ্বার, তার পাশাপাশি আরো একটি কিন্তু প্রবেশের জায়গা রয়েছে। মূলত এই দরজা দিয়ে ঢুকে কার্যত হামলা চালিয়েছিল একদল দুষ্কৃতী, একদল সমাজ বিরোধী। এবং 90 দিন পেরিয়ে গিয়েছে, এখনো অবধি প্রতিটা ইঞ্চিতে 14ই আগস্ট মধ্যরাত্রের যে তালিবানি কায়দার হামলা, সেই হামলার ছবি দিনের আলোর থেকেও বেশি স্পষ্ট। একাধিক গেট ভেঙে দেওয়া হয়েছিল, একাধিক যে জরুরি বিভাগ বা বিভিন্ন জায়গায় যেখানে অবজারভেশন ওয়ার্ড, সেই অবজারভেশন ওয়ার্ডে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছিল। তার পাশাপাশি এইচডিইউ মতো গুরুত্বপূর্ণ ওয়ার্ডের অক্সিজেন সহ অন্যান্য প্রয়োজনীয় গ্যাস ভাল্ব বন্ধ করে দেওয়ার একটা যে চেষ্টা, সেই চেষ্টাও করা হয়েছিল। বিভিন্ন জায়গার এখনো অবধি কিন্তু কোথাও গ্রিল ভাঙা, কোথাও পাখা ভেঙে বাঁকিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে সমস্ত যে অবজারভেশন ওয়ার্ড বা যেখানে টিকিট অ্যাডমিশন কাউন্টার, প্রত্যেকটি জায়গা কার্যত তছনছ করা হয়েছে। এবং শুধু তাই নয়, বাইরেও এখনো অবধি কিন্তু বিভিন্ন জায়গায় তাণ্ডবের ছবি স্পষ্ট। এখনো অবধি আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসকেরা বা সাধারণ মানুষ তারা বুঝে উঠতে পারছেন না যে কি তদন্ত হয়েছে এই ভাঙচুরের। চিকিৎসকদের একাংশের অভিমত, প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ লোকজন কিন্তু এই হামলা চালিয়েছিল তথ্য প্রমাণ লোপাটের জন্যই। এবং গোটা বিষয়টা তদন্ত চলছে, এখনো অবধি এটা স্পষ্ট নয় যে ঠিক কোন উদ্দেশ্যে, কার নির্দেশে এই ধরনের তালিবানি কায়দায় হামলা চালানো হয়েছিল আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের জরুরি বিভাগ সহ বিভিন্ন জায়গায়। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে 90 দিন পর এখনো অবধি এমার্জেন্সি বিভাগের একটা বড় অংশ 14ই আগস্টের সেই অভিশপ্ত রাতের যে ভয়াবহ স্মৃতি, সেই ভয়াবহ স্মৃতি বহন করেই চলছে। দ্রুততার সঙ্গে তদন্ত প্রক্রিয়া শেষ হোক, যারা দোষী, যারা কার্যত গণহত্যার চেষ্টা করেছিলেন 14ই আগস্ট মধ্যরাত্রে, তাদেরকে খুঁজে বের করে গ্রেফতার করা হোক, এই দাবি তুলছেন প্রত্যেকে। ভিডিও জার্নালিস্ট দীপঙ্কর কাজিলালের সঙ্গে ভাস্কর বসু, রিপাবলিক বাংলা, কলকাতা। এই নিয়ে চিকিৎসকদের তরফ থেকে ঠিক কি বলা হচ্ছে? এতদিন ধরে এই ঘটনার 90 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত ভাঙা দরজা, ভাঙা এমার্জেন্সি ওয়ার্ডের বেশ কিছু অংশ, তা নিয়ে চিকিৎসকরা কি বলছেন শুনুন। এমার্জেন্সি যেটা আগে প্রি এক্সিস্টিং ছিল সেটা তো সেরকম অবস্থাতেই আছে, ভাঙাচোরা অবস্থায়। সেটাকে ট্রমাতে শিফট করা হয়েছিল, কিন্তু ডেফিনেটলি সেখানে এমার্জেন্সি যে পরিষেবাগুলো ছিল সেটা তো আর ট্রমাতে এক্সিস্টিংলি এত কম সময়ের মধ্যে করা সম্ভব নয়। তাও আমাদের সার্ভিস আছে, যেহেতু ওখানে ইমার্জেন্সি ওই বিল্ডিং এর পার্টিকুলারলি ওই সেকশনটা আন্ডার ইনভেস্টিগেশন রয়েছে, সেখানে রিনোভেশনটা বন্ধ রয়েছে। আমরা এখনো জানতে চাই কারা করলো, কেন করলো, সেটা তো এখনো অধরা। যেমন মূল ঘটনার কেন হলো আমরা জানি না, সেরকম 14ই আগস্ট ঘটনা কেন হলো, কারা ঘটালো, তার উত্তরও আমাদের কাছে নেই। হতবাক, সত্যি হতবাক। এরকম ভাবে একটা সরকারি সম্পত্তি, মানে কোটি কোটি টাকার সম্পত্তি এরকম ভাবে নষ্ট হলো, এবং তার জন্য দ্য পেশেন্টস আর স্টিল সাফারিং। এইটাকে কেন ধরা যাচ্ছে না, সত্যি আমাদের পক্ষেও এটা মানে বোঝা মুশকিল। এবং এটা আমার মনে হয় খুব যত তাড়াতাড়ি সম্ভব এর একটা নিষ্পত্তি করা উচিত এবং দোষীদের সাব্যস্ত করে শাস্তি দেওয়া উচিত। এখনো পর্যন্ত এটার যে ইনভেস্টিগেশন হচ্ছে সেটাই তো ডাউটফুল। কি ইনভেস্টিগেশন হলো? কিছু জনকে অ্যারেস্ট করা হলো, তারা আদতে কে
তাদের কি পরিচয় আজ পর্যন্ত প্রশাসন বলেনি, এবং এর উপরে নিশ্চয়ই কোনো বড় কোনো মাথা ছিল, সেই মাথা আজ পর্যন্ত আমাদের সামনে কি এসছে, আসেনি। এবার যেটা বলা হচ্ছিল প্রশাসনের পক্ষ থেকে ডিওয়াইএফ এর ফ্ল্যাগ দেখা গেছে, ডিওয়াইএফ এর লোকজন করেছে, কিন্তু তাহলে ডিওয়াইএফ যদি সত্যি করে থাকবে তাহলে তাদের কোনো বড় নেতা করেছে, তাকে তো অ্যারেস্ট করতে পারিনি। এবং এই টাইম পিরিয়ডে আমি এটুকু বলতে পারি, আমি লেফটিস্টদের সাপোর্টার নই, কিন্তু এটুকু বলতে পারি যে ডিওয়াইএফ এই ধরনের এরা অন্তত এই কাজ করবে না। বোকারটা আমাদের বানানো হলো যে ডিওয়াইএফ এর ফ্ল্যাগ দেখা গেছে তাহলে হয়তো ওরা করেছে, এটা কোনোভাবেই বিশ্বাসযোগ্য নয়। আমার যত আমরা শুনতে পাচ্ছি যারা চিকিৎসক তারা বলছেন যে এত বড় একটা ঘটনা ঘটে গেল, কিন্তু তারপর তদন্ত কি হলো এখনো পর্যন্ত কাউকে নির্দিষ্ট করে দেখানো গেল না যে এর পরিচয় এই, তাকে ধরা হয়েছে, তার বিরুদ্ধে মামলা হয়েছে। এই জায়গা থেকেই আমরা কথা বলবো। সিনিয়র এডিটর অনির্বাণ সিনহা রয়েছেন আমাদের সঙ্গে। অনির্বাণ, তুমি সেই দিন সেই মুহূর্তে এই ঘটনাস্থলে ছিলে, আজ 90 দিন অতিক্রান্ত, দেখে কি সত্যিই মনে হচ্ছে যে কোনো পরিবর্তন হয়েছে? দেখো বিশাখা, যে সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পুলিশ, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দল আরজি করের মতো ধর্ষণের ঘটনাতে 7 দিনের মধ্যে তদন্ত করে বিচার প্রক্রিয়া সম্পূর্ণ করে অপরাধীকে ফাঁসি দেওয়ার জন্য নতুন বিল নিয়ে এসছে এবং সেই বিলকে আইনে পরিণত করতে চাওয়ার জন্য রাজ্যপালের কাছে দরবার করে যাচ্ছে, বিধানসভাতে ইতিমধ্যে পাস করিয়েছে সেই সরকার এবং সেই পুলিশই আরজি করের ঘটনায় 90 দিন মানে 3 মাস পেরিয়ে যাওয়ার পরে, 7 দিন উল্টো দিকে 90 দিন বা 3 মাস পেরিয়ে যাওয়ার পরেও আরজি করের ভাঙচুরের ঘটনাতে আসল অপরাধীদেরকে গ্রেপ্তার করতে পারলো না। এবং পিছনে আসলে কারা, কেন এই ভাঙচুর চালিয়েছিল বা লোকজনকে জড়ো করেছিল ভাঙচুর চালানোর জন্য, কলকাতা পুলিশ কমিশনারের বক্তব্য অনুযায়ী 7,000 মব নাকি সেদিন জড়ো হয়েছিল। কারা ব্যবস্থাপনা করে তাদেরকে নিয়ে গেল, কোন প্ররোচনায়, কোন ধরনের ষড়যন্ত্রের অংশীদার হয়ে, সেটা কিন্তু আমরা আজও জানতে পারলাম না। আজ ঠিক 5:57 অনির্বাণের অগ্নিবাণে আমি এটা নিয়ে বিতর্ক করব। একদমই অনির্বাণ, আমাদের সেদিকে নজর থাকবে। আর এখনো পর্যন্ত 90 দিন কেটে যাওয়ার পরে এখনো পর্যন্ত কোথায় দাঁড়িয়ে রয়েছে এই মামলা, এখান থেকে রাজ্য পুলিশের ভূমিকা, প্রশাসনের ভূমিকা, সেই নিয়ে সত্যিই প্রশ্ন করার জায়গা থেকে যাচ্ছে 90 দিন পর। এই নিয়ে কি বলছেন তৃণমূল নেতা শান্তনু সেন, শুনুন। আমরা তো বিচার চাইছি, আমরা তো বলছি সিবিআই তো দায়িত্ব নিয়েছে, সিবিআই যারা চেয়েছিল সিবিআই দায়িত্ব নিয়েছে, কিন্তু সেই কলকাতা পুলিশ বা পশ্চিমবঙ্গ সরকারের প্রশাসন সেই একজনকেই চার্জশিট ধরতে পেরেছিল। আজও চার্জশিটে অন্য কারোর নাম আমরা কেন দেখতে পেলাম না? আমরা তো সবাই অধীরাগ্রহে অপেক্ষা করছি যে দোষীরা চিহ্নিত হোক, শাস্তি পাক। আমরা তো প্রত্যেকে বিচার চাইছি, কিন্তু বিচার তো এবং সিবিআইয়ের হাতে, বিচার তো মহামান্য সুপ্রিম কোর্টের হাতে। সুতরাং তাদের দিকে আমাদের তাকিয়ে বসে থাকতে হচ্ছে।